এই ইরান এখন আবার নতুন করে তার যে ইসরায়েল যুদ্ধ, তারপরে হচ্ছে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েলের লেবাননে আক্রমণ, এই সব করে ইরানের যে প্রতিরোধ অক্ষ ছিল সেটাকে যে ধ্বংস করেছে বা সেটাকে যে মানে দুর্বল করেছে, সেখান থেকে এখন ইরান নতুন করে উঠে আসতে চাইছে। সেটার জন্য ইরান অনেকগুলো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। ইরান বলছে যে হিজবুল্লাহর টিকে থাকা দরকার, হিজবুল্লাহর লেবাননে টিকে থাকা দরকার। হিজবুল্লাহ লেবাননে টিকে থাকার জন্য কি করতে হবে? হিজবুল্লাহর হাত থেকে লেবাননের সরকার যেন অস্ত্র পুরোপুরি নিয়ে না নেয়। কারণ হিজবুল্লাহ হচ্ছে লেবাননে একমাত্র সশস্ত্র গোষ্ঠী যারা 1982 সালে যুদ্ধের পরে, ইসরায়েল লেবানন যুদ্ধের পরে লেবাননের সরকার সব অস্ত্রধারী গ্রুপগুলোকে, সেই যুদ্ধের সময় বিভিন্ন এলাকায় অস্ত্রধারী অনেক গ্রুপ বেরিয়েছিল যারা লেবাননের সেনাবাহিনীকে সাপোর্ট করত। লেবাননের সেনাবাহিনীকে সাপোর্ট করার জন্য অনেক ভলান্টিয়ার গ্রুপ, সশস্ত্র গ্রুপ ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে লেবাননের সরকার বলছে যে এই ভলান্টিয়ার গ্রুপগুলো তোমরা তোমাদের অস্ত্রগুলো ফেরত দাও, এখন লেবাননের সেনাবাহিনী সব কন্ট্রোল নেবে। সেই সময় যেই আইনের মাধ্যমে এই অস্ত্রগুলো ফেরত নেওয়া হয়েছিল, সেই আইনে একটা জায়গা, একটা এক্সেপশনাল রাখা হয়েছিল, সেটা হচ্ছে সব অস্ত্রধারী গ্রুপের কাছ থেকে অস্ত্র নিবে, কিন্তু শুধুমাত্র হিজবুল্লাহ ছাড়া। যে কারণে সেই 1982 সালের পর থেকে হিজবুল্লাহ হাতে থাকা অস্ত্র তো ফেরত নেয়নি লেবাননের সরকার, বরং হিজবুল্লাহ আরো অস্ত্র দিক থেকে শক্তিশালী হয়েছে। এখন লেবাননের সরকার আবার নতুন করে বলছে যে অনেকগুলো গ্রুপের কাছে, অনেকগুলো প্যালেস্টাইনিয়ান গ্রুপ আছে, তারপর আছে প্যালেস্টাইনিয়ান বিভিন্ন শরণার্থী শিবিরে এরকম সশস্ত্র গ্রুপ বেরিয়েছে, তাদের হাত থেকে অস্ত্র তুলে নেবে, অস্ত্রগুলো মানে কি বলে সংগ্রহ করবে, এবং একই সাথে হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করবে। এখন এই যে হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করার ক্ষেত্রে মূল প্লেয়ারকে আমেরিকা এবং সৌদি আরব। আমেরিকা বলছে হ্যাঁ হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র নিতে হবে, আর লেবাননের সরকার বলছে ভাই আমেরিকার সৌদি আরব যা বলবে এর বাইরে আমার কিছু করার নেই, কারণ তাদের টাকায় আমি চলি। এখন সেই মুহূর্তে ইরান হিজবুল্লাহকে বুদ্ধি দিয়েছে যে তুমি সৌদি আরবের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করো, সৌদি আরবের সাথে বসে বোঝানোর চেষ্টা করো যে আমি তোমার জন্য কোনো থ্রেট না, তুমি যেটা বলবা আমি সেটাই মেনে চলবো, কিন্তু তুমি আমার এই অস্ত্র হাত থেকে নেওয়ার ব্যবস্থা করো না। এটা নিয়ে সৌদি আরবের সাথে হিজবুল্লাহর একটা আলোচনা চলছে। তো সেই আলোচনায় ইরানও বলছে এটা ইতিবাচক একটা দিক, ইতিবাচক একটা ধারা, কিন্তু একদিকে এই লেবাননকে বা হিজবুল্লাহর ক্ষেত্রে সৌদি আরব যদি চুপচাপ থাকেও, কিন্তু হুথিদের ক্ষেত্রে সৌদি আরব আবার নতুন করে এখন মানে একটু নড়াচড়া দেওয়া শুরু করেছে। অর্থাৎ ইসরায়েল হুথি সংঘাত যখন কমে যাবে, তখন হুথিদের বিরুদ্ধে সৌদি আরব, সৌদির যে সমর্থিত ইয়েমেনের সরকার আছে যারা এডেন শহরে, তাদেরকে সাপোর্ট দিবে এবং তারা আবার হুথিদের বিরুদ্ধে দৌড়ানো শুরু করবে এরকম মনে হচ্ছে। কারণ সেই সরকার প্রধান, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছে ইয়েমেনের পক্ষে। ইরান বলছে যে সে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হবে না, সে পরমাণু অস্ত্র তৈরি করবে না। আবার সে বলছে যে পরমাণু অস্ত্র প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে আমার অধিকার, এই অধিকার থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আবার ধরুন পরমাণু আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা আছে, সেই সংস্থার প্রতিনিধি দল ইরানে সফর করছে, ইরানের সাথে তারা হচ্ছে সব ধরনের যোগাযোগ, ইরান তাদের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে। অবশ্যই এটার ক্ষেত্রে ইরানের অনেকগুলো যুক্তিও আছে এবং সঠিক যুক্তি, মানে সে ন্যায্য যুক্তি। কি সেটা? তার কথা হচ্ছে যে এই আন্তর্জাতিক যে সমস্ত অবজারভার বা পরিদর্শকরা আসে, তাদের কথা কি? তাদের কথা ইরান তুমি যে আমাদের সাথে বলেছো যে তুমি পরমাণু প্রকল্পগুলো তুমি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য করছো না, চলো আমরা একটু ঘুরে দেখি যে তোমার পরমাণু প্রকল্পগুলো তুমি যেভাবে বলছো আসলে সেটা ঠিক কিনা। এটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে আন্তর্জাতিক একটা রিপোর্ট তৈরি করবে, এই রিপোর্টের উপরে ভিত্তি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে। রিপোর্টটা তৈরি করবে কে? আন্তর্জাতিক পরমাণু সংস্থা। এখন আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইরানে প্রতিনিধি পাঠায়। তারা ধরুন ইরান তাদেরকে বললো যে ঠিক আছে ভাই তুমি সব সিকিউরিটি চেক টেক করে সে তার পরমাণু স্থাপনায় নিয়ে গেল। তারা বেরিয়ে গিয়ে ওই পরমাণু স্থাপনার পুরো ম্যাপ পরিকল্পনা ইসরায়েলের কাছে দিয়ে দেয়। তারা ওখান থেকে লোকেশন দেয়, তারা ওখান থেকে হয়তো বা দেখা গেল যে ওইটার মধ্যে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়ে আসে, অথবা তারা এমন কিছু ডিভাইস নিয়ে যায়, বা বডির মধ্যেও হতে পারে এরকম ডিভাইস নিয়ে যায় যে ওইখান থেকে হচ্ছে
ইসরায়েল লোকেশন ট্যাগ করতে পারে যে এটা আসলে মাটির কতটুকু নিচে, কোন জায়গায় এক্সাক্ট লোকেশনটা কি। তো এরকম একটা সংস্থার সাথে আপনি কিভাবে সম্পর্ক রক্ষা করবেন? যে কারণে ইরান বলছে যে এই আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কোনো ধরনের সহযোগিতা আমরা করবো না, কারণ তারা ইসরায়েলের পক্ষে কথা বলে। আমেরিকাতে এই যে শিশু যৌন কেলেঙ্কারির একটা ফাইল আছে না, এপস্টাইন ফাইল, সেই কেলেঙ্কারির সাথে কারা কারা জড়িত না জড়িত এটা নিয়ে সেই ফাইলে নতুন করে অনেকগুলো নাম প্রকাশ হয়েছে সেই ফাইলের সাথে। সেখানে কে কে আছে জানেন? এক্সের ইলন মাস্ক এর নাম আছে, এরপরে সেখানে নাম আছে হচ্ছে এই মাইক্রোসফটের কি জানো, মাইক্রোসফটের প্রধান, তার নাম আছে, এবং আরো কয়েকজন বড় বড় আমেরিকার রাঘব বলের নাম আছে ব্যবসায়ীদের। ইলন মাস্ক বহুদিন ধরে বলে আসছিল যে এই ফাইল যেন ওপেন করা হয়, এই নথি যেন ওপেন করা হয়, এই নথি যেন ফাঁস করা হয়। ট্রাম্পকে সে চাপে রাখার জন্য বলেছিল, এবং সে বলেছিল যে এটাতে ট্রাম্পের নাম আছে, এরকম কথাও সে বলেছিল। পরবর্তীতে ট্রাম্প এমন একটা খেলা খেললেন যে তার নাম সেখানে নেই, ওকে ঠিক আছে ফাইল ছেড়ে দিলাম, দেখো এলন মাস্ক তোমার নিজের নামই আছে। ওদিকে এই যে এলন মাস্ক যে এক্স কে ব্যবহার করে, আমি বহুদিন ধরে বলে আসছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি জার্মানবাদী শক্তি, যেটা তারা মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে করতে পেরেছে। এই কথাটাই আজকে সত্যায়ন করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমেরিকার ইনফ্লুয়েন্সারদের সাথে সে একটা বৈঠক করেছে, সেই বৈঠকে সে বলেছে যে আমেরিকার ইনফ্লুয়েন্সাররা আমাদের জন্য যা করেছে সেটা আমরা কোনোদিনও ভুলবো না। এবং কি করেছে আমেরিকার ইনফ্লুয়েন্সাররা? ইসরায়েলের পক্ষে জনমত গঠন করেছে, এবং সেই জনমত গঠন করতে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে। আরেকটা হচ্ছে, সে একটা কথা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যে আমরা মনে করি যে আমরা সেনাবাহিনী দিয়ে গাজায় যেভাবে যুদ্ধ করছি, সেই যুদ্ধে সেনাবাহিনীর এই অবদান যত গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়ার অবদানও ততটাই গুরুত্বপূর্ণ। আমরা সোশ্যাল মিডিয়াকেও অস্ত্র হিসেবে দেখি এবং সেভাবেই ব্যবহার করি পুরো বিশ্বে এবং আমেরিকাতে আমাদের পক্ষে জনমত গঠনের জন্য। সুতরাং আমরা কি বুঝলাম? সোশ্যাল মিডিয়া ইসরায়েলের পক্ষে। এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং ইসরায়েলের সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে এই ক্ষেত্রে দুটো সোশ্যাল মিডিয়া এখনো পর্যন্ত আমাদের অধীনে আসে না। একটা হচ্ছে এই ইলন মাস্কের এক্স, আরেকটা হচ্ছে টিকটক। এবং এজন্যই ইলন মাস্কের এক্সকে হয়তো বা এপস্টাইন ফাইল, তারপর আরো বিভিন্ন জিনিস দিয়ে তাকে হয়তো বসে নিয়ে আসবে। এবং নেতানিয়াহু বলেছে যে ইলন মাস্ক আমাদের বন্ধু, সে আমাদের শত্রু না, তার সাথে আমরা ডায়ালগ আছে, আমাদের যোগাযোগ আছে, তার সাথে বসলে সে কনভিন্স হবে, সে আমাদের পক্ষে কাজ করবে। কিন্তু টিকটক এটা করছে না, চাইনিজ কোম্পানি। এখন এই টিকটক যেটা করছে না, এটার জন্য কমপক্ষে অন্তত আমেরিকার মধ্যে হলেও আমেরিকার যে টিকটক, সেটা ট্রাম্প বলছে যে এই টিকটক আমেরিকার কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, আমেরিকার কোন একটা লোকের কাছে বিক্রি করে দিতে হবে। এটা নিয়ে ট্রাম্প কিন্তু বহুবার এটা নিয়ে অনেক চাপ দিচ্ছে কোম্পানিকে। তাহলে ট্রাম্প কার জন্য চাপ দিচ্ছে? এবং নেতানিয়াহু আজকে বলেছে যে এই টিকটক কেনার যে কাজটা চলেছে, আমাদেরই একটা ফ্রেন্ড, তার কথা হচ্ছে আমাদেরই একটা ফ্রেন্ড, মানে ব্যবসায়ী, বড় একজন ব্যবসায়ী, যে আমাদের জন্য কাজ করবে, আমাদের মতো চিন্তা করবে, সেরকম একজন লোক এই টিকটক কিনতে যাচ্ছে, এবং খুব শীঘ্রই এটার কেনাকাটাটা হয়তো শেষ হবে। তার মানে হচ্ছে সেই দিক থেকে ট্রাম্প এবং নেতানিয়াহু একই অবস্থানে আছে। এখন এটার মোদ্দা কথা যেটা বলতে চাই, যে দেখুন, আমরা ফেসবুকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে, অর্থাৎ এই যে গাজা ভূখণ্ড বলুন বা ইসরায়েলের বিরুদ্ধে 2-4-5টা কথা বললে বা কিছু আলোচনা করলে, তারা আমাদেরকে কি করে রেস্ট্রিকশন দেয়, পেজ অফ করে দেয়, তারপরে হচ্ছে রিচ কমিয়ে দেয়। সে কি বলে এটা করে, বলে যে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমার রুলস এন্ড রেগুলেশনের বিরুদ্ধে গেছো, এটা আমার আসলে কিছু না, এটা সবাই মিলে যেভাবে চায়। অথবা ধরুন এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে গেলে আপনার একই কাজ করে হচ্ছে ইউটিউবে প্রায় একইভাবে আপনার রিচ কমিয়ে দিবে, আপনার হচ্ছে রেস্ট্রিকশন দিবে, আপনার হচ্ছে অ্যাড বন্ধ করে দিবে, তারপর আপনাকে বলবে যে হচ্ছে এই ভিডিওর হচ্ছে থাম্বনেইল চেঞ্জ করো।